বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজে হার মানাতে পারে না। সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে গুছিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে ছোট ছোট টিপস, আর টিপস ফলো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিলে কোথাও গিয়ে আমাদের সময়, শ্রম আর বেশ কিছুটা মাসিক খরচা বেঁচে যাবে। আর আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করবো, যেগুলো দেখলে আমাদের প্রত্যেক গৃহিণীর কোনো না কোনো ঠিক উপকারে আসবে। চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রত্যেকবার রুটি করার পর আমরা অনেকেই আছি বেলন চাকিটাকে ধুয়ে রাখি। এবার ধুয়ে রাখার সাথে সাথে তো এটা শোকায় না, হঠাৎ করে দেখা গেল আবার আমাদের দু তিনটে রুটি করতে লাগবে, সেক্ষেত্রে এটাকে কিভাবে শোকাবো এই একটা চিন্তা থেকে যায়। দেখো বন্ধুরা, এখানে যে ভেজাটা আছে সেই ভেজাটা এরকম একটা কাপড় দিয়ে মুছলে কিন্তু কি শুকাচ্ছে, ওপরের জলটা হয়তো শুকিয়েছে কিন্তু কাঠের ভেতর যে ভেজা সেটা কিন্তু শোকাচ্ছে না। তো চটজলদি যদি আমাদের এটাকে শুকনো করতে হয় তাহলে আমরা কি করব। দেখো এখানে আমি গ্যাসটাকে প্রথমে জ্বালিয়ে নেবো। জ্বালিয়ে নেওয়ার পর একদম গ্যাসটাকে কমিয়ে নিতে হবে, আর কমানো গ্যাসের ওপর হালকা করে এই বেলন চাকিটাকে এইভাবে যদি আমরা ঘুরিয়ে নিই, সেক্ষেত্রে দেখবে অনেক তাড়াতাড়ি, যেটা হয়তো 10 মিনিট কি 15 মিনিট লাগতো পুরোপুরি ড্রাই হতে, কি তারও বেশি লাগতো, সেটা কিন্তু একদম ঝটপট চোখের নিমেষে কিন্তু ড্রাই হয়ে যাবে। যেহেতু এটা কাঠের, আর কাঠটা একদম ভিতর থেকে ড্রাই করবে এরকম ভাবে গরমের মধ্যে তাপ দিলেই। তো হালকা করে যেহেতু আমাদের গ্যাসটা দেওয়া রয়েছে, তার উপর এইভাবে হালকা হালকা করে যদি একটু ঘুরিয়ে নিই, সেক্ষেত্রে দেখবে একদম সেকেন্ডের মধ্যে কিন্তু সমস্ত কাঠটা একেবারে ড্রাই হয়ে যাচ্ছে। আর যাদের এমনি মার্বেলের বা স্টিলের রয়েছে বেলন চাকি, তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের কাঠের রয়েছে তাদের কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করতে হবে। তো দেখো এখানে কিন্তু প্রায় 90% শুকিয়ে গেছে, আর কিছুটা করলে কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে। এমার্জেন্সি পারপাস এইভাবে কিন্তু আমরা বেলন চাকিটাকে শুকিয়ে নিতে পারছি। ভালো লাগলে টিপসটা লাইক করো, দেখে নাও পরের টিপস। রান্নাঘরের সিঙ্কের মধ্যে প্রতিনিয়ত আমাদের নানান রকম কাজকর্ম করতে হয়। কখনো মাছ মাংস ধুচ্ছি, তো কখনো বাসন মাজছি, কখনো আমরা সবজিপত্র ধুচ্ছি, এইরকম সারাদিনই কিন্তু এর মধ্যে আমরা কাজকর্ম করতে থাকি। কিন্তু দেখো বন্ধুরা, সারাদিন পর যখন আমরা রাত্রেবেলা ঘুমাতে যাই, এই যে সারাদিন ধরে সিঙ্কের ওপর এতগুলো কাজকর্ম হয় না, তার যে একটা গন্ধ, যতই আমরা ভালো করে স্ক্রাবার দিয়ে বা ডিশওয়াশার দিয়ে পরিষ্কার করি, দেখবে সেই যে একটা আষ্টে গন্ধ, সেই গন্ধ কিন্তু যেতে চায় না। বিশেষ করে রাত্রেবেলায় সিঙ্ক থেকে এত বাজে একটা গন্ধ বেরোয়, তাতে কিন্তু সিঙ্কের মধ্যে নানান রকম পোকামাকড় বা আরশোলা প্রবেশ করতে পারে। আর এই আরশোলা যদি ঘরে আসে তাহলে তো কোনো কথাই নেই, রোগ জীবাণু বহন করে নিয়ে আসবে, তাতে আমাদের অনেকটা অসুস্থ হয়ে পড়তে হবে। তো প্রত্যেকদিন রাত্রেবেলা শুতে যাওয়ার আগে এই ছোট্ট কাজটা যদি আমরা করে নিতে পারি, তাহলে অনেকটা পরিমাণ কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো। তো কি করতে হবে, এই যে সিঙ্কের পাইপলাইন অনেক সময় দেখা যায় ফাঁকা থাকে, তো সেখান থেকেও কিন্তু ছোট ছোট পোকামাকড় আমাদের ঘরে উঠে আসে। তো কি করব, এখানে নিয়ে নিয়েছি একটা পেঁয়াজ, আর পেঁয়াজের যে খোসা বা খোসার পরের যে মোটা একটা শক্ত অংশ থাকে না পেঁয়াজের, তো সেটা আমরা কেটে ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি প্রত্যেকদিন রাতে এরকম ভাবে একটুখানি পেঁয়াজের খোসা আমরা সিঙ্কের মধ্যে রেখে দিই, আর তারপর সকালবেলা উঠে একটুখানি ডিশওয়াশার দিয়ে যদি এই পেঁয়াজের খোসাগুলোর সাথে আমরা সিঙ্কটাকে মেজে পরিষ্কার করে নিতে পারি, তাহলে পেঁয়াজের গন্ধের যে একটা ঝাঁঝালো গন্ধ, সেই গন্ধের জন্য আর স্ক্রাবারের যে একটা গন্ধ, মানে ডিশওয়াশার, সেইটার একসাথে গন্ধের জন্য কিন্তু আর কোনো রকম পোকামাকড় ঘর অব্দি আসবে না। যতই আমাদের পাইপলাইন ফাঁকা থাকুক না কেন, এই পাইপলাইন বেয়ে কিন্তু কোনো রকম পোকামাকড় আর আসবে না। তাতে কি হবে, সিঙ্কটাও পরিষ্কার হচ্ছে, সাথে পাইপলাইনে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও চলে যাচ্ছে, প্লাস কোনো রকম পোকামাকড় কিন্তু আমাদের ঘরে ঢুকতে পারবে না। তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতো পরিষ্কারও হয়ে গেল, আর সিঙ্ক থেকে কিন্তু কোনো রকম ময়লা গন্ধ আর নেই। টিপসটা ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। এখানে আমি নিয়ে নিয়েছি এই ধরনের প্যাকেটের মসলা। আর এই ধরনের প্যাকেটের মসলাগুলো দেখবে প্যাকেটটা কেটে নেওয়ার পর আর মসলার প্যাকেটটাকে আমরা ঠিকঠাক মতো সিল করি না। তার ফলে কি হয়, এই মসলার যে একটা গন্ধ, সেই গন্ধটা তো উবে যায়, সাথে মসলার মধ্যে কিন্তু একটা ফাঙ্গাস পড়ে যায়, সাদা একটা কেমন হয়ে যায়, মসলাগুলো নষ্ট হয়ে যায়, এরকম নানান রকম সমস্যা খোলা প্যাকেটের মধ্যে কিন্তু হয়। শুধুমাত্র যে মসলায় হয় তা কিন্তু নয়, নানান ধরনের গোটা মসলা থেকে শুরু করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এগুলোতেও কিন্তু সাদা সাদা একটা দলা পেকে যায়। বর্ষাকালে বিশেষ করে মসলাটা নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি, তাই এই প্যাকেটটাকে সিল করে রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কাছে যদি কোনো রকম রাবার ব্যান্ড না থাকে, তাহলে কিভাবে প্যাকেটগুলো সিল করব? তার জন্য কি করব, এরকম একটা পুরোনো ছুরি প্রথমে আগুনে গরম করে নেব। তো এই কাজটা খুব সহজেই কিন্তু হয়ে যাবে যদি এইভাবে আমরা কাজটা করে নিই। তারপর এই যে গরম ছুরিটা না, সেই ছুরিটাকে দিয়ে এই প্যাকেটের যে খোলা মুখটা আছে সেই খোলা মুখটার মধ্যে এইভাবে আস্তে করে সিল করে দাও। তারপর দেখবে খুব সুন্দর মতো সিল হয়ে যাবে, সাথে কিন্তু আর কোনো রকম প্যাকেটের ভেতরে হাওয়া বাতাস ঢুকবে না, কোনো রকম কিন্তু প্যাকেটের মসলাগুলো নষ্ট হয়ে যাবে না। আর ঘরে যদি রাবার ব্যান্ড না থাকে, তাহলে কিন্তু এই কাজটা ভীষণই কার্যকর হবে। তো দেখতে পাচ্ছ একেবারে কিন্তু কোনো রকম মসলা পড়ছে না। তারপর এইভাবে রেখে দাও। অনেকদিন পর্যন্ত মসলা আমরা স্টোর করে রাখতে পারবো। প্রয়োজন মতো প্যাকেটটাকে কেটে মসলা ব্যবহার করো, আবার এভাবে সিল করে রাখো। তো আশা করছি টিপসটা
কাজে দেবে দেখে নাও পরের টিপস। কখনো যদি বাড়িতে ছোট মাছ আনা হয়, তখন দেখবে খেয়াল করে মাছগুলো কিন্তু অনেক সময় দোকান থেকে কেটে আনে না। তো যারা মাছ কাটতে জানে না তাদের কাছে মাছ কাটতে গেলে বিশাল একটা চাপের ব্যাপার হয়ে দাঁড়ায়। তো কিভাবে মাছ কাটবো, কিভাবে বা কি দিয়ে মাছ কাটলে খুব সহজেই হবে? অনেকে আছে বঁটি দিয়ে কাটতে পারে না। তো যারা বঁটি দিয়ে কাটতে পারে না তাদের জন্য আজকের টিপসটা, কোনো রকম হাত না ব্যবহার করে সুন্দর মতো বঁটি, ছুরি দিয়ে ছাড়াই সুন্দর মতো আমরা মাছটাকে কেটে ফেলতে পারবো। তার জন্য নিয়ে নিয়েছি নারকেলের মালা। এরকম নারকেলের যে খালি মালাগুলো হয় সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমরা মাছের আঁশ ১ম এই ছাড়িয়ে নেব। তো এই খোলার যে পিছন দিকে একটা খসখসে অংশ আছে না? সেটাকে এইরকম ভাবে মাছের গায়ের উপর আস্তে করে উল্টো দিকে টান মারো। দেখবে সুন্দর মতো কিন্তু আঁশগুলো উঠে আসবে। যেহেতু নারকেলের মালার মধ্যে একটা খসখসে ভাব রয়েছে, আর এই খসখসে ভাবটাই কিন্তু সুন্দর মতো মাছের খোসাগুলো তুলতে বা আঁশটা তুলতে খুব সুন্দর সাহায্য করবে। তো এইটা যদি এইভাবে করা হয় তাহলে একেবারে সময়ও নষ্ট হবে না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের করা হয়ে যাবে কাজটা। আর সাথে কিন্তু হাতও ব্যবহার করতে হবে না। দেখবে অনেক সময় নখ দিয়ে যদি মাছের আঁশ মানে ছাড়াতে যাই না, সেক্ষেত্রে কিন্তু নখটা জ্বালা করে বা নখের মধ্যে মাছের আঁশ ঢুকে গেলে অসুবিধার মধ্যে পড়তে হয়। তো এরকম কিন্তু কোন রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না এই নারকেলের খোসাটা দিয়ে ছাড়িয়ে নিলে। এরপর মাছটাকে আমরা কিভাবে কাটবো? এখানে তো খোসাটা ছাড়ানো হয়ে গেল। যারা বঁটি দিয়ে কাটতে পারে না বা বঁটির কোনো ব্যবস্থা নেই তারা কি করবে? রান্নাঘরে যদি এরকম একটা কাঁচি থাকে, সেই কাঁচি দিয়েও কিন্তু সুন্দর মতো মাছ কাটা সম্ভব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ ভালো মতো দেখলেই বুঝতে পারবে। ১ম এ কি করতে হবে? মাছের লেজ বা মাছের সাইডের যে পাখনাগুলো আছে সেগুলোকে ১ম এ কাঁচি দিয়ে কেটে নাও। তারপর মাথার দিকের অংশটাকেও এইভাবে কাঁচি দিয়ে মাঝ বরাবর একটুখানি কাটো। তারপর এইভাবে টেনে ভেতর থেকে যেগুলো ফেলার ফেলে দাও। সুন্দর মতো কিন্তু এইটা দিয়ে মাছ কাটা হয়ে যাবে। যার জন্য কোন রকম ছুরি, বঁটি, চাকু, চপার এগুলোর একেবারেই প্রয়োজন থাকবে না। আর কাজটাও খুব সহজে সুন্দর মতোই হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা কাজগুলো সহজ করে নিতে পারি, কোথাও গিয়ে কিন্তু বেশ খানিকটা সুবিধা আমাদের হবে। তো আশা করছি এই ছোট্ট, ছোট্ট টিপস গুলো অনেকটা কাজে দেবে। ভালো লাগলে লাইক, শেয়ার করবে। চলে গেলাম পরের টিপসে। বাজার থেকে কুমড়ো কিনে আনার পর আমাদের ১ম কাজ হচ্ছে কুমড়োর এই উপরের ঝুলঝুলি অংশটাকে কেটে বাদ দেওয়া। কেননা কুমড়োর সাথে যদি এই অংশটা রেখে দিই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কুমড়োটা নষ্ট হয়ে যায়। তাই ১ম কাজটা কিন্তু এটাকে বাদ দিয়ে দেওয়া। কিন্তু বন্ধুরা এবার থেকে এই কুমড়োর উপরের এই ঝুলঝুলি অংশটাকে আর আমরা কখনোই বাদ দেব না। কেননা এটা দিয়েই বানিয়ে নেব দুর্দান্ত একটা রেসিপি, যেটা দিয়ে কিনা আমাদের এক থালা ভাত নিমেষে উধাও হয়ে যাবে। তো এখানে আমি খানিকটা কুমড়ো কেটে নিয়েছি, মোটা করে এই কুমড়োর এই উপরের অংশটাকে বাদ দিয়েছি। তো তার মধ্যে বেশ খানিকটা কুমড়োও কিন্তু কেটে নিয়েছি। এরপর ছোট, ছোট এইভাবে টুকরো করে নাও বা হাত দিয়ে যদি একটুখানি মেখে নাও, সেক্ষেত্রে দেখবে সমস্তটা কিন্তু আলাদা হয়ে ছেড়ে, ছেড়ে যাবে। এবার পরিষ্কার জলে ১-২ বার জল পাল্টে, পাল্টে ধুয়ে নাও। কুমড়োর এই ওপরের এই অংশটা ধুয়ে ফেলার সাথে, সাথে কিন্তু বীজগুলোকেও ধুয়ে নিতে হবে। কোন রকম ভাবে কিন্তু বীজগুলোও ফেলে দেওয়া যাবে না। তো যেই অংশটাকে আমরা ফেলে দিই, তাই সেই অংশটাকে যদি দারুণ একটা রান্না করে খেয়ে নেওয়া যায়, তাহলে কোথাও গিয়ে তো আমাদের বেশ খানিকটা সেভ হচ্ছে। তো এই কুমড়োর বীজটাকেও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছু গুঁড়ো মসলা। তার মধ্যে দিলাম পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি হলুদ, পরিমাণ মতো লবণ। এই ধরনের বেশ কিছু গুঁড়ো মসলা দিতে পারো। তার সাথে তোমরা পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, ধনেপাতা কুচি এগুলো এক্সট্রা যোগ করতে পারো। কিন্তু কিছুই আমি দিলাম না। একটুখানি কালো জিরে দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটুখানি ময়দা আর একটু চালের গুঁড়ো। ময়দা আর চালের গুঁড়ো আমার একসাথে মিক্সড করা ছিল বলে আর আলাদা করে আমি চালের গুঁড়ো বা ময়দা দিলাম না। ওই একটুখানি দিয়ে দিলাম। দুটোই এখানে কিন্তু আমি দিয়েছি সমপরিমাণ। তো চালের গুঁড়োটা দিলে একটু মুচমুচে ক্রিস্পি হবে আর অনেকটা সময় পর্যন্ত কিন্তু মুচমুচে ভাবটা থাকবে। এরপর হাতের সাহায্যে এইভাবে চেপে, চেপে মেখে নাও যাতে এই কুমড়োর এই মোটা অংশগুলো না আলাদা, আলাদা হয়ে যেন ছেড়ে যায়। ভালো করে মেখে এবার খানিকটা সময় রেখে দাও। তাতে কি হবে আরেকটু বেশি কিন্তু চালটা মানে চালের যে গুঁড়োটা রয়েছে সেটা একটু ভিজে কিন্তু বেশ খানিকটা মানে ফুলবে বড়াটা। তারপর তেল গরম করে এইভাবে বড়ার আকারে দিয়ে দাও। তো এইভাবে যদি আমরা গরম ভাতে বা ১ম পাতে আমরা এই বড়াগুলো খেতে পারি, তাহলে কিন্তু দারুণ একটা মানে সুস্বাদু একটা রেসিপি আমরা করতে পারলাম। সাথে এগুলো ফেলে দেওয়ার থেকে আমরা তো খেয়ে তো নিলাম। আর এটা তো ফেলে দেওয়ার জিনিস না যে আমরা ফেলে দেব। আর তারপরেরও আরো একটা কথা বন্ধুরা, যখন দেখবে প্রচন্ড পরিমাণে সর্দি হয়েছে বা মুখে কোনো কিছুতে রুচি আসছে না, তখন কিন্তু এই বড়াটা দিয়ে যদি তোমরা শুধুও খাও না, দেখবে মুখে কিন্তু খুব সুন্দর একটা রুচি ফিরে আসবে। তো এরকম ভাবে গরম করে দিয়ে আমি উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিলাম। তারপর দেখো বন্ধুরা কত সুন্দর একটা মুচমুচে একটা ক্রিস্পি আমরা বড়া কিন্তু তৈরি করে ফেলতে পারলাম। তো তাই এবার থেকে কোনো কিছু না ফেলে দিয়ে
এইভাবে যদি আমরা বড়া বানিয়ে খেয়ে নিই তাহলে কিন্তু দারুণ লাগবে। তো আশা করছি এই রান্নাটা তোমাদের অনেকটা বেশি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করো। দেখে নাও পরের টিপস। বাজার থেকে যখনই আমরা ধনেপাতা কিনে আনবো তখন কিন্তু এই ছোট্ট ভুলটা আর কখনোই করব না। তাতে কিন্তু ধনেপাতা বেশি দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে রাখতে পারবো না। নিচে যে মোটার গোড়ার অংশটা রয়েছে কাদামাটি মাখা, সেই গোড়ার অংশটা শুদ্ধ যদি আমরা ধনেপাতাগুলোকে স্টোর করে রাখি সেক্ষেত্রে দেখবে খুব তাড়াতাড়ি কিন্তু ধনেপাতা নষ্ট হয়ে যাবে। তো কি করতে হবে? প্রথমে এই নিচের দিকের গোড়ার অংশটাকে কিন্তু প্রথমেই বাদ দিয়ে দিতে হবে। আর এইভাবে যদি বাদ দিয়ে রাখা যায় সেক্ষেত্রে দেখবে একটুখানি ধনেপাতা আমরা বহুত দিন পর্যন্ত কিন্তু স্টোর করে রাখতে পারবো। তো তার জন্য কি করতে হবে, নিচের মোটা যে গোড়ার দিকের অংশটা সেটাকে প্রথমে বাদ দিয়ে দিলাম। কেননা এই গোড়ার মধ্যেই কিন্তু বেশ খানিকটা মাটি, জল, বালি এগুলো লেগে থাকে যার কারণে কিন্তু ধনেপাতাগুলোকে খুব তাড়াতাড়ি নষ্ট করে দেয়। তারপর যদি খুব ভিজে থাকে বেশ খানিকটা সময় রোদে রেখে বা পাখার হাওয়ায় রেখে একটুখানি ড্রাই করে নাও যাতে জলটা শুকিয়ে যায়। তারপর এরকম ভাবে একটা খবরের কাগজ বা টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে তোমরা রেখে দাও ধনেপাতাগুলোকে। তবে ওপর নিচের যে ফাঁকা অংশগুলো সেইগুলোকেও কিন্তু ভালো করে মুড়িয়ে রাখতে হবে যাতে কোনো রকম ভাবে হাওয়া না পাস হয়। যত হাওয়া লাগবে তত কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। তারপর এরকম একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে তোমরা ফ্রিজে রাখো। সেক্ষেত্রে ১৫ থেকে ২০ দিন পর্যন্ত ধনেপাতা আমরা স্টোর করে রাখতে পারবো। আর যখন প্রয়োজন সাইডের যে দুটো দিক খোলা রয়েছে সেখান থেকে পরিমাণ মতো ধনেপাতা তোমরা এইভাবে টান দিয়ে বের করে নাও। বের করে নিয়ে পরিমাণ মতো নিয়ে নাও আর তারপর আবার মাথার দিকের অংশটাকে এইভাবে মুড়ে রাখো। এইভাবে যদি তোমরা খোলাপড়া করে ব্যবহার করতে পারো সেক্ষেত্রে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে। ভালো লাগলে পাশে থাকবে। চলো দেখে নাও পরের টিপস। দেখো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু শিলপাটা থাকে। আর শিলপাটা ধার দেওয়া নিয়ে কিন্তু মহা বিপদের মধ্যে পড়তে হয় আমাদের। কেননা আগেকার দিনে দেখা যেত পাড়ায় ঘুরে, ঘুরে কাকুরা কিন্তু বাড়িতে এসে শিলনোড়া এগুলোকে ধার করে দিয়ে যেত। কিন্তু তাদের এখন দেখা যায় না। আর এই শিলনোড়া দোকানে টেনে নিয়ে যাওয়া বা ধার করতে নিয়ে যাওয়াও কিন্তু সম্ভব হয় না। তো বাড়িতে কিছু, কিছু উপায় কিন্তু আমরা শিলনোড়াকে ধার করে নিতে পারি। তার মধ্যে সহজতম উপায় বা সর্বোচ্চ উপায় বলতে পারো এটা। তো এখানে আমি নিয়ে নিয়েছি একটা নারকেলের মালা। নারকেল যখন আমরা কুড়িয়ে মানে নিয়ে নিই তখন নারকেলের এই মালাটাকে কিন্তু আমরা ফেলে দিই। আজকে থেকে এই নারকেলের মালা যদি তোমরা ঘরে জমিয়ে রাখতে পারো সেক্ষেত্রে অনেকগুলো কাজ আমাদের হয়ে যাবে। তো কি করতে হবে, নারকেলের মালার পিছনের দিকের অংশটা যে একটু এবড়ো-খেবড়ো না সেটা দিয়েই সুন্দর মতো আমরা শিলপাটা ধার করে নিতে পারবো। আর সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। একাই করতে পারবো এমন না, লোক ডাকতে হবে বা বাড়ির অন্যান্য কারো সাহায্য নিতে হবে। বেশ খানিকটা প্রথমে লবণ নিয়ে নাও। যদি বাড়িতে একটু বালি থাকে না সেক্ষেত্রে কিন্তু লবণের পরিবর্তে বালি ব্যবহার করতে পারো। কাজটা আরো বেশি ভালো হবে। একটুখানি লবণ নিয়ে এই নারকেলের মালাটার পিছনের অংশটা দিয়ে এইভাবে হাতের সাহায্যে চেপে, চেপে এইভাবে পাটার মধ্যে তোমরা ঘষতে থাকো। যত দেখবে এইভাবে ঘষা হবে লবণটা কিন্তু সাদা রং থেকে আস্তে, আস্তে ধীরে, ধীরে কালচে রঙে পরিণত হবে। কেননা যত এর মধ্যে ধার হবে এই ভেতরের যে ময়লাগুলো থাকবে মানে শিলনোড়ার ভেতরে পাটার ভেতরে যে ময়লাগুলো থাকবে সেই ময়লাগুলো এই ছিদ্র থেকে উঠে আসবে। এই লবণটার রং কিন্তু আস্তে, আস্তে পরিবর্তন হয়ে যাবে। আর তত বেশি কিন্তু ধার হবে। আর যত তোমাদের লবণের রং চেঞ্জ হবে তত তোমরা বুঝতে পারবে যে পাটাটা কিন্তু আস্তে, আস্তে ধার হওয়া শুরু হয়েছে। যদি বালি নাও বালির রঙও কিন্তু আস্তে, আস্তে কালচে হতে থাকবে। বালি নিলে আরো বেশি ভালো হবে। কেননা লবণ বা বালির মধ্যে একটা দানা, দানা ভাব থাকায় খুব সুন্দর একটা স্ক্রাবিং এর কাজ করবে। আর লবণের কালারটা তোমরা এখন দেখলে ভালো মতো বুঝতেই পারছো কালচে, কালচে হয়েছে। এ পর্যায়ে ভালো করে ধুয়ে মুছে তারপর ব্যবহার করো। দেখবে বন্ধুরা যে পরিমাণ মসলা বাটতে আমাদের প্রেশার দিতে হচ্ছিল বা মসলা ঠিকঠাক মতো মিহি হচ্ছিল না তার থেকে বহু গুণ সুন্দর আমরা মসলা কিন্তু সহজেই বেটে নিতে পারবো। আশা করছি আজকের সমস্ত টিপস তোমাদের কাজে দেবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।